বন্ধুরা, আমার নাম তুলিকা। আমার স্বামী খুবই ভালো। তিনি একটা ব্যবসা করতেন। তিনি প্রতিদিন সকালে কাজের জন্য যেতেন এবং অনেক রাতে বাড়ি আসতেন। প্রথম দিকে আমি এবং আমার স্বামী আমাদের বিবাহ জীবন ভালোই চলতে লাগলো, কিন্তু এরপরে আমাদের 4টি সন্তান হওয়ার পরে আমার স্বামী স্পষ্টতই আমার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। এরপরে তিনি নিজের ব্যবসায়ের জন্য জীবন উৎসর্গ করলেন, আর তার ব্যবসায়ের কারণে তিনি আমাকে ইদানিং একটুও সময় দিতে পারতেন না। এতে আমি এখন অনেক বেশি শান্ত হয়ে গেছি। তবে আমার স্বামী এখনও আমাকে ভালোবাসেন এবং আমিও তাকে শ্রদ্ধা করি আর ভালোবাসি। যদিও আমরা এখনও কিছু সময় একসাথে সময় কাটাই, তবে আগের দিনের মতো নয়। তবু আমি সর্বদা হাসি খুশি থাকতাম। তবে আমার মনের মধ্যে কিছুটা দুঃখ ছিল। বড় মেয়েকে বিয়ে দিয়েছি, সে এখন ওর শ্বশুরবাড়িতে থাকে। আমার বড় ছেলেটা পড়াশোনা এবং স্কুলে বেশি একটা আগ্রহী ছিল না। সে বন্ধুদের সাথে ঘুরে বেড়াতে আর প্রায়ই বাড়ির বাইরে থাকত। আমরা ওকে এই পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলাম, কিন্তু সে কখনো বদলায়নি। আমার মেয়ে তুলি পড়াশোনায় ভালো ছিল, তবে আমার ছোট ছেলে রাজীব অন্যদের তুলনায় বেশি প্রফুল্ল ছিল। কথা বলতো শান্তভাবে, গুরুত্ব সহকারে পড়াশুনো করে, প্রত্যেককে সাহায্য করে। শুরু থেকেই রাজীব আমাকে খুব কেয়ার করত এবং আমার সব কাজে সাহায্য করে। ও সবসময় আমার সাথেই থাকতো, মজা করত, আমার সাথে কথা বলতো। ও সবসময় যা করত আমিও তার প্রশংসা করতাম। রাতের খাবারের পরে যখন সবাই ঘুমাতে যায়, ও তখন আমার সাথেই রান্নাঘরে থাকতো। রান্নাঘর পরিষ্কার করতে সাহায্য করত, সব কিছু নিয়ে কথা বলতাম। আমি ওকে সর্বদাই প্রশ্রয় দিতাম এবং ওকে বলতাম যে তুই তোর বয়সের হিসাবে অনেক বেশি দায়িত্বশীল ছেলে। আমরা খুব কাছাকাছি ছিলাম যে আমরা প্রতিটি বিষয়ে পছন্দ, অপছন্দ এবং এমনকি ব্যক্তিগত অনুভূতি সম্পর্কে কথা বলতাম। ও আমাকে বলতো যে আমাকে কেমন দেখায় এবং কেন আমি এত সুন্দর। আমি যখন ওর কাছ থেকে প্রশংসা শুনতাম, তখন লজ্জা পেয়ে শুধু হাসতাম। ও আমার জন্য ফুল আর মালা এনে দিত, যা আমি খুশি হয়ে নিজের খোপায় বেঁধে নিতাম। মাঝে মাঝে দামি সেন্টও আনতো আমার জন্য, যেইটা আমি ব্যবহার করতাম। ও আমাকে প্রতিটি উপায়ে দেখানোর চেষ্টা করত যে আমি নাকি অনেক সুন্দরী এবং ও আমাকে কতটা ভালোবাসে। আমিও সর্বদা ওর প্রশংসা করতাম। সেই জন্য আমার বড় ছেলে, বড় মেয়ে আর ছোট মেয়ে রাজীবকে মায়ের ছেলে বলে ডাকতো, কারণ সবসময় আমি ওর আশেপাশে থাকতাম এবং ও আমাকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যেত। তারপর কয়েকদিন যাওয়ার পর আমি রাজীবের সাথে সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়া বন্ধ করে দিলাম। এতে ও আমাকে অনেকবার অনুরোধ করেছিল, কিন্তু আমি এই বলে অস্বীকার করতাম যে তোমাকে তোমার বয়সী মেয়ের সাথে যাওয়া উচিত। রাজীব তখন বলল যে আমি অন্য কোনো মেয়ের সাথে যেতে চাই না, শুধু তোমার সাথেই যেতে চাই। কিন্তু আমি রাজি হলাম না এবং এমনকি শনিবার বাজারে যাওয়াও বন্ধ করে দিলাম। এরকম কয়েক সপ্তাহ যাওয়ার পর আমি দিনে দিনে কেমন যেন দুঃখী হয়ে উঠলাম। এমনকি আমার বড় ছেলে ও মেয়ে আমার এই পরিবর্তনটি লক্ষ্য করেছে। তাই তারা আমাকে জিজ্ঞাসা করলো যে আমি কেন রাজীবের সাথে আর বাইরে যাই না। আমি মাথা নেড়ে কিছু মিথ্যে কারণ ওদের বললাম। আমি বুঝতে পারছি আমার এরকম ব্যবহারে রাজীব খুব কষ্ট পেয়েছে। তারপর থেকে আবার রাজীব আমার কাজে সাহায্য করতে থাকে এবং আমার জন্য ফুল এবং মালা আনতে থাকে। আমি নিজের অনুভূতি না বলে বা প্রকাশ না করেই সেগুলো নিয়ে নিতাম। ওর প্রতি আমার নীরব থাকা সত্ত্বেও আমি বুঝতে পেরেছিলাম যে ও কখনোই আমার প্রতি ওর মন বা মায়া পরিবর্তন করেনি। একদিন আমি আর রাজীব বাড়িতে ছিলাম শুধু, এবং আমি রান্নাঘরে রান্না করছিলাম। তখনও আমার কাছে এসে আমাকে রান্নায় সাহায্য করতে চাইল। আমি কয়েক সেকেন্ডের জন্য ওর দিকে স্নেহে তাকিয়ে আর নিজেকে ধরে রাখতে পারিনি। আমি ওকে নিজের কাছে আঁকড়ে নিলাম আর আমি ওকে ধৈর্যশীল বলে প্রশংসা করলাম এবং বললাম, আমি জানি তুই আমায় খুব ভালোবাসিস। সেও আমাকে আঁকড়ে ধরে বোঝাতে চাইল যে আমাদের সম্পর্ক বদলে গেছে। ও আমার চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আমি তোমাকে ভালোবাসি এবং চিরকাল আমার এই ভালোবাসা পরিবর্তন হবে না। এরপরে আমাদের মধ্যে সব কিছু বদলে গেল। ও যখন আমার জন্য ফুল বা মালা নিয়ে আসে, তখন আমি ওকে আঁকড়ে ধরতাম। আমরা যখন বাড়িতে একা থাকতাম, তখন একে অপরকে এইভাবে ধরতাম। পরের শনিবার রাজীব আমাকে পুরানো দিনের মতো বাইরে যাওয়ার বিষয়ে জিজ্ঞাসা করলো, তাতে আমি খুশি হয়ে রাজি হলাম। সন্ধ্যায় ও আমাকে দেখে অবাক হয়ে গেল, কারণ আমি গোলাপি রঙের শাড়ির সাথে ম্যাচিং, যা রাজীবের আগে কখনো দেখেনি। ও আমার দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে দেখতে থাকলো। তা আমার চোখ এড়ালো না। আমার বয়স এখন 39 বছর হলেও আমাকে দেখতে কম বয়সী মনে হয়। এরপর ও আমাকে নিয়ে সিনেমা দেখতে যেতে চাইল। আমি প্রথমে না করলেও পরে রাজি হলাম। আমরা আমাদের এখানের সিনেমা হলে গেলাম। সেখানে একটা হিন্দি মুভি চলছিল।
আমি ওর কাঁধে মাথা রেখে সিনেমা দেখছিলাম। সিনেমার পরে আমরা একটা রেস্টুরেন্টে রাতের খাবার খেতে গেলাম। তারপরে যথারীতি রাতের খাবারের পরে আমরা সমুদ্রের ধারে গিয়ে দুজনে বসলাম। রাতটা ছিল পূর্ণিমা রাত। ও আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে এই পোশাকে খুব সুন্দরী লাগছো। তখন আমি ওকে বললাম, তোর এই কথাগুলো আমাকে বলা উচিত নয়। ও বলল, তোমাকে আমি পছন্দ করি। তুমি বলো, গত কয়েক বছর ধরে বাবা কি তোমার প্রশংসা করেছে? আমি ওর হাত ধরে বললাম, যাই হোক না কেন, তবে তবুও আমি তোর বাবাকে ভালোবাসি। ও বলল, তুমি কি তাকে সত্যিই ভালোবাসো? আমি দেখছি যে বাবা তোমাকে অবহেলা করছে এবং তোমায় আগের মতো সময় দেন না। তুমি এত সুন্দর যে তোমাকে শুধু দেখতে ইচ্ছা করে। আমি ওর মুখে আমার প্রশংসা শুনে খুব খুশি হয়ে বললাম, তুই কি সত্যি আমাকে সুন্দরী মনে করিস? ও মুচকি হেসে আমাকে আঁকড়ে ধরে বলল, হ্যাঁ, তুমি খুব সুন্দরী। তারপর আমি ওকে বললাম, এখানে আমাদের এভাবে থাকা উচিত নয়। আশেপাশে কত লোকজন দেখেছিস, নিজেকে সংযত কর। তাছাড়া আমাদের অনেক দেরি হয়ে গেছে, আমাদের এখন বাড়িতে যাওয়া উচিত। এই বলে আমি উঠে দাঁড়ালাম। এরপর আমরা দুজনে বাসে করে বাড়ি ফিরে এলাম আর আমাদের বিল্ডিংয়ে পৌঁছাতে সিঁড়িতে উঠতে শুরু করলাম। তখন রাজীব আমাকে জিজ্ঞাসা করলো, এতদিন পরে আমার সাথে সন্ধ্যাটা কেমন কাটালে? আমি ওকে বললাম, সিনেমাটা দুর্দান্ত ছিল এবং রাতের খাবারও বেশ ভালো ছিল। সত্যি বলতে অনেকদিন পরে আমি এত ভালো সময় পার করলাম, আমি খুব খুশি। ও খুশি হয়ে বলল, তুমি কি মনে করো এর জন্য আমার কিছু প্রাপ্য? আমি বললাম, কেন নয়, তুই কি চাস বল? এই সময়ের মধ্যে আমরা আমাদের ফ্ল্যাটের দরজার সামনে ফ্লোরে পৌঁছেছি। আমরা সেখানেই ফ্ল্যাটের বাইরে থামলাম এবং আস্তে আস্তে কথা বলতে থাকি। ও বলল, যখন আমরা সমুদ্রের কাছে ছিলাম তখন তুমি বলেছিলে যে এখানে এটি করা উচিত নয়, এখন আমরা পাবলিক প্লেসে নেই। আমি অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বললাম, এখানে নয়। ও বলল, তাহলে ভিতরে চলো। আমি বললাম, সবাই বাড়িতে আছে, এটা কিভাবে সম্ভব? ও বলল, তাহলে চলো ছাদের ঘরে যাই। আমি চিন্তায় পড়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, সেখানেও কেউ এসে যেতে পারে, এটা ঠিক হবে না। ও সঙ্গে সঙ্গে বলল, আমি তোমাকে যেমন ভালোবাসি তেমন কাউকে আগে কখনো ভালোবাসিনি। আমি তোমাকে সব সময় কাছে পেতে চাই। আমি বললাম, আমিও তোকে ভালোবাসি। এরপর ও আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমার হাত ধরে আমাকে নিয়ে সিঁড়ি দিয়ে ছাদের ঘরের দিকে উঠতে শুরু করলো। আমরা আমাদের বিল্ডিংয়ের শেষ তলায় থাকি এবং ছাদের ঘরটা এমনভাবে তৈরি করা ছিল যে যেখানটায় একদম নিরিবিলি। আমরা ছাদের ঘরের দরজায় পৌঁছে গেলাম। তখন আমি ওকে বললাম, তুই কি পাগল হলি? ও বলল, চিন্তা করো না, দরজা লক আছে এবং এই সময় কেউ উপরের দিকে আসবে না। যেহেতু এটা পূর্ণিমার রাত ছিল তাই দেয়ালে ভেন্টিলেটর থেকে চাঁদের আলো আসছে। ও আমাকে সেখানে ভেন্টিলেটরের বিপরীতে দেয়ালের দিকে দাঁড় করিয়ে দিল যাতে চাঁদের আলো সরাসরি আমার দিকে পড়ে। আমরা সেখানে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে পরস্পরের চোখের দিকে তাকিয়ে রইলাম। তারপর সঙ্গে সঙ্গে ও আমাকে ওর কাছে টেনে নিল। হঠাৎ আমি ওর থেকে একটু সরে যাবার চেষ্টা করলাম, তা সত্ত্বেও আমাকে ছাড়ছে না। আমি এবার আর ওকে সরাবার চেষ্টা না করে আত্মসমর্পণ করে ওর কাছে বেশি করে নিজেকে ছেড়ে দিলাম। আমরা প্রায় 10 মিনিটের মতো পরস্পরকে আঁকড়ে ধরেছিলাম। আমরা তখন আমাদের ঘরের সামনেই ছিলাম, তাই আমি ওকে বললাম, আমরা ধরা পড়লে কি হবে, তোর কি কোনো ধারণা আছে? ও বলল, কেউ আমাদের দেখতে পারবে না, তুমি চিন্তা করো না। আমি আবার বললাম, আমাদের অনেক দেরি হয়ে গেছে, এখন আমাদের ঘরে যাওয়া উচিত। ও বলল, ঠিক আছে, চলো তাহলে ঘরে যাই। তারপর আমরা দুজন দুজনার হাত ধরে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। আমি ওকে আস্তে আস্তে জিজ্ঞাসা করলাম, তোকে থামিয়ে দেওয়ার কারণে কি কষ্ট পেলি? ও বলল, না, ঠিক আছে, কিছু মনে করিনি। আমি তখন বললাম, শোন, আমরা যা করছিলাম তা ভুল ছিল এবং ঘরের বাইরে একেবারে ভুল ছিল। ও আমাকে আস্তে আস্তে জিজ্ঞাসা করলো, তাহলে বাড়ির ভিতরে কোনো ভুল হবে না, তাই তো? আমি ইতস্তত হয়ে বললাম, হয়তো নয়, তবে কেউ জেগে উঠতে পারে, এটাই। ও বলল, আমি সত্যিই তোমার সাথে আরও বেশি সময় কাটাতে চাই। চলো আমার ঘরে গিয়ে ঘরটা লক করে দেব। আমি নিশ্চিত বাবা তোমায় খুঁজতে আসবে না। আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম, তারপর ওকে সম্মতি দিয়ে বললাম, একটু ধৈর্য ধরতে। আমরা আমাদের ফ্ল্যাটের দরজায় পৌঁছে গেলাম। আমি আমার পার্স থেকে চাবি বের করে দরজা খুললাম। আমরা ঘরে গিয়ে দরজাটি বন্ধ করে দিলাম। ঘরটা অন্ধকার ছিল আর আমি ওকে ফিসফিস করে বললাম, তুই গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, তোর বাবা ঘুমিয়ে আছে কিনা আমি দেখে আসছি। তুই তোর ঘরে গিয়ে আমার জন্য অপেক্ষা কর। আমার কথা মতো ও ঘরে গিয়ে আমার জন্য অপেক্ষা করতে লাগলো। প্রায় 15 মিনিট পর আমি ওর ঘরে গিয়ে ভিতর থেকে দরজাটি লক করে দিলাম আর ওর কাছে গিয়ে বললাম, তোর বাবা ঘুমিয়ে পড়েছে। ও বলল, বাহ, বেশ ভালো খবর, তার মানে তোমাকে তাড়াতাড়ি তোমার ঘরে ফিরে যেতে হবে না। এই বলে ও আমাকে ওর দিকে টেনে নিল আর আমিও এবার ওর ডাকে পুরোপুরিভাবে সাড়া দিলাম। এমনভাবেই প্রায় 10 মিনিট ধরে চলার পরে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলাম।
একটু পরে আমি ওকে বললাম, আমার বাবু, তোর বাবার সাথেও আমি এরকম ভালো অভিজ্ঞতা কখনোই পাইনি। আমি শেষ কবে এমন সুখ পেয়েছিলাম তাও মনে করতে পারছি না। ও বলল, কেবল এই কারণেই আমি তোমাকে অনেক ভালোবাসি। তারপরে আমি ওকে বললাম, আমাকে এবার আমার ঘরে ফিরে যেতে হবে। ও বলল, আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। পরের দিন রাতে খাবার পরে আমি রান্নাঘরে বাসন ধুতে ধুতে রাজীবকে ফিসফিস করে বললাম, তোর ঘরের দরজাটা খুলে রাখিস। ও বলল, ঠিক আছে, আমি অপেক্ষা করব। তারপর আমি ও ঘরে গিয়ে দরজা বন্ধ করে একটা মুচকি হাসি হেসে বললাম, এবার থেকে রোজ রাতে আমি তোর ঘরে থাকব। কি এবার খুশি তো? ও আমাকে আঁকড়ে ধরে বলল, সত্যি, এই অসম্ভবটা তুমিই সম্ভব করলে। এই বলে আমরা দুজন দুজনকে আঁকড়ে নিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে যখন আমি ওর ঘর থেকে বের হয়েছিলাম, তখন হাসতে হাসতে ওকে বললাম, এরপর থেকে বাকি দিনগুলো আমরা একসঙ্গেই থাকতে চাই। রাজীব বলল, হ্যাঁ, আমিও তাই চাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।